চতুর্মুখী চাপে নেতানিয়াহুর মসনদ নড়বড়ে, পাশে নেই প্রতিরক্ষা মন্ত্রীও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। 6 জন জিম্মিকে জীবিত উদ্ধারে কোনো ভূমিকা রাখতে পারেননি বলে জাতির কাছে ক্ষমা চেয়েও যেন নিস্তার পাচ্ছেন না নেতানিয়াহু। একের পর এক চাপ অব্যাহত রয়েছে তার উপর। এদিকে বাইডেনও কড়া ভাষায় কথা বলছেন তার সাথে। নিজের মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও নেতানিয়াহুকে কোনো রকম সাপোর্ট করা থেকে বিরত থাকছেন। গাজা যুদ্ধ ইস্যুতে জড়াচ্ছেন তর্কে। জরিপে উঠে এসেছে নেতানিয়াহু হারাতে যাচ্ছেন তার ক্ষমতা। পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সে নিয়েও চলছে আগাম আলোচনা। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় মানবিক যুদ্ধবিরতি এবং স্বাধীনতাকামী যোদ্ধাদের হাতে বন্দীদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। বৃহস্পতিবার 29 আগস্ট রাতে দেশটির নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ ঘটনা ঘটে। পরে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোনো চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে কিনা এমন প্রশ্নে বিতর্কে জড়িয়ে পড়েন নেতানিয়াহু ও গ্যালান্ট। 14 কিলোমিটার দীর্ঘ এই করিডোর গাজা মিশর সীমান্তে অবস্থিত। বর্তমানে ফিলাডেলফি করিডোর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গাজায় যুদ্ধবিরতি চলাকালে ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। হামাসের দাবি, যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ইসরায়েল। বিভিন্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারের বৈঠকে নেতানিয়াহু একটি ম্যাপ দেখিয়ে বলেন, মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে তিনি ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন করে রাখতে চান। তখন গ্যালান্ট বলেন, এতে হামাস একমত হবে না, ফলে তারা কোনো যুদ্ধবিরতি চুক্তিতে যাবে না। এর জোরে জিম্মি ব্যক্তিদেরও ইসরায়েলে ফিরিয়ে আনা সম্ভব হবে না। বিষয়টি নিয়ে নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে বেশ কিছু সময় উত্তপ্ত বাক্য বিনিময় চলে। এক পর্যায়ে গ্যালান্ট বলেন, প্রধানমন্ত্রী যেহেতু সব সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি সব জিম্মিদের হত্যার বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন। 30টি মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। পরে নেতানিয়াহুর উপস্থাপন করা ম্যাপের অনুমোদনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়। নেতানিয়াহুর পক্ষে ভোট পড়ে 8টি, বিপক্ষে ভোট দেন শুধু গ্যালান্ট। আর ভোটদানে বিরত ছিলেন ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় 250 জনকে জিম্মি করে হামাস। ওই হামলায় নিহত হন অন্তত 1139 জন। সেদিন থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত প্রায় 41,000-এর মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। ইসরায়েলে এখনই নির্বাচন দিলে গদি হারাবেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। গেল সপ্তাহেও ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ে বেশি জনপ্রিয়তা ছিল নেতানিয়াহুর লিকুদ পার্টি। তবে নতুন জরিপ বলছে, আজই নির্বাচন অনুষ্ঠিত হলে প্রধানমন্ত্রিত্ব হারাবেন নেতানিয়াহু। বর্তমানে 39% ইসরায়েলি নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, আর বেনি গান্টোজের প্রতি সমর্থন রয়েছে 40% ইসরায়েলির। নির্বাচনে গ্যান্টোজের ন্যাশনাল ইউনিটি পার্টি ও নেতানিয়াহুর লিকুদ পার্টি 21টি করে আসন পাবে। গেল সপ্তাহে জরিপের ফল অনুযায়ী তখন নির্বাচন হলে লিকুদ পার্টি 22টি আসন পেত, কিন্তু এক সপ্তাহের ব্যবধানে দুই দলের অবস্থান এখন সমান সমান। আর জোটবদ্ধভাবে নেতানিয়াহুর পার্টি পাবে 51টি ও বিরোধীরা পাবে 59টি আসন। আরব আইন প্রণেতারা 10 আসনে জিতবেন। ইসরায়েলের পার্লামেন্ট নেসেট 120 আসন বিশিষ্ট। সরকার গঠনের জন্য 61টি আসন প্রয়োজন। গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে নিজেদের অস্ত্র ভাণ্ডারের সবটুকু ঢেলে দিচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে গাজায় বন্দী ইসরায়েলিদের উদ্ধার করতে সামরিক চাপের বিপরীতে নতুন কিছু ভাবতেই পারছেন না দখলদার রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি এক আরব বেদুইন বন্দীকে জীবিত ও 6 বন্দীকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইহুদি সেনারা। এমন পরিস্থিতিতে নিজেদের হাতে থাকা বাকি বন্দীদের নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে গাজার স্বাধীনতাকামী যোদ্ধারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গেল জুন মাস থেকে ইসরায়েলি বন্দীদের পাহারা দেয়া যোদ্ধাদের প্রতি নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত জুনে গাজার নুসেইরাত অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী একটি বিশেষ অভিযান চালিয়ে 4 বন্দীকে উদ্ধার করে।
তারপর থেকেই বন্দীদের নিয়ে নতুন নির্দেশনা জারি করে স্বাধীনতাকামী যোদ্ধারা। বন্দীদের পাহারা দেয়া নিয়ে নতুন নির্দেশনার ঘোষণা দেওয়ার কয়েকদিন আগেই গাজার একটি সুড়ঙ্গ থেকে 6 ইসরায়েলি বন্দীর মরদেহ উদ্ধার করে ইসরায়েলি বাহিনী। বলা হয় এসব বন্দীরা যোদ্ধাদের ছোঁড়া গুলিতে মৃত্যুবরণ করেছে, যদিও এমন দাবি অস্বীকার করেছে যোদ্ধারা। গাজার প্রধান প্রতিরোধ যোদ্ধা দলে মুখপাত্র আবু ওবায়দা জানান, বন্দীদের মৃত্যুর জন্য ইসরায়েল দায়ী থাকবে। তবে বন্দীদের পাহারা দেয়া নিয়ে ঠিক কী নতুন নিয়ম জারি করা হয়েছে তার কোনো নির্দিষ্ট বিবরণ দেননি তিনি জানান, নেতানিয়াহু একটি চুক্তি করার পরিবর্তে সামরিক চাপের মাধ্যমে বন্দীদের মুক্ত করার চেষ্টা করে যাচ্ছেন। সামরিক চাপ দিয়ে বন্দীদের মুক্তির জন্য জোরাজুরির অর্থ হল তাদের কাফন পরিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া। বন্দীদের পরিবারকে বেছে নিতে হবে যে তারা তাদের প্রিয়জনকে মৃত নাকি জীবিত চান। সম্প্রতি 6 বন্দীকে মৃত উদ্ধার করা নিয়ে গাজার সামরিক যোদ্ধাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি জানান, যোদ্ধাদের বিরুদ্ধে বন্দীদের হত্যার অভিযোগ এনে নেতানিয়াহু তার দায় এড়ানোর চেষ্টা করছেন। তিনি জানান, নেতানিয়াহু 6 বন্দীকে হত্যা করেছেন এবং তিনি বাকিদের হত্যা করতে বদ্ধপরিকর। ইসরায়েলিদের উচিত নেতানিয়াহু বা চুক্তির মধ্যে একটি বেছে নেয়া। প্রায় 2 মাস পর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে জয়ী হলে কী ধরনের নীতি বাস্তবায়ন করবেন তা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন ডেমোক্রেটিক দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। সেখানে ইসরায়েল ইস্যুতে তার অবস্থান স্পষ্ট করেছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া যৌথ সাক্ষাৎকারে কমলার সঙ্গে তার রানিং মেট টিম ওয়ালজও উপস্থিত ছিলেন। কমলা তার সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অভিবাসীদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ইসরায়েলে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার কথাও জানান। বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, সীমান্তে অভিবাসীদের ঠেকাতে তিনি নতুন একটি আইন প্রণয়ন করবেন এবং অবৈধভাবে যারা সীমান্ত অতিক্রম করবে তাদের বিরুদ্ধে তিনি সেই আইন প্রয়োগ করবেন। ওই সাক্ষাৎকারে কমলা প্রেসিডেন্ট জো বাইডেনের বিভিন্ন নীতির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেন। বাইডেনের আশার প্রতিফলন ঘটাতে ইসরায়েলকে জোরালোভাবে সমর্থনের কথাও বলেন তিনি। এছাড়া নিজ দলের কিছু নেতা ইসরায়েলে অস্ত্র সরবরাহ নিয়ে করা যে আহ্বান জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন কমলা। ফিলিস্তিনে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে তাতে ইসরায়েলে অস্ত্র সরবরাহ পুনরায় বিবেচনা করা উচিত বলে দাবি জানিয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির কিছু নেতা। তবে তাদের এই আহ্বান জোরালোভাবেই প্রত্যাখ্যান করলেন কমলা। মধ্যপ্রাচ্য বিষয়ে করা প্রশ্নে কমলা বলেন, তিনি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ও আত্মরক্ষার সক্ষমতার প্রতি তার প্রতিশ্রুতিতে অটল। তার এই অবস্থানে পরিবর্তন আসবে না। হামলায় 1200 মানুষ নিহত হয়েছেন, নারীরা ধর্ষণের শিকার হয়েছেন। তিনি আগেও বলেছেন, এখনও বলছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ছিল, আছে। অন্যদিকে অনেক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটা চুক্তি করতে হবে। এই যুদ্ধ অবশ্যই শেষ হতে হবে। জিম্মিদের মুক্তির জন্য অবশ্যই একটি চুক্তি করতে হবে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। বাংলাদেশের প্রচার জগতে এত চ্যানেলস, এত টিউবস, এত অনলাইন প্রোগ্রাম থাকা সত্ত্বেও চেঞ্জ টিভি আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি যে তারা একটি ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করেছে। তো এটি তাদের আজকে মানুষজন খুবই সতর্ক, খোঁজখবর সবাই রাখে। চেঞ্জ টিভি যদি নিছক প্রচারণা, মিথ্যাচার বা ইউলো সাংবাদিকতায় নিয়ে এগোতো তাহলে পরে তার এত ব্যাপক জনসমর্থন পেত না। তো এটা বাংলাদেশের মানুষের কাছে তখন থেকেই গ্রহণযোগ্য হচ্ছে। হাঁটি পা করে আজকে চেঞ্জ টিভি একটা বড় ধরনের লক্ষ মানুষের আস্থা এবং বিশ্বাস নিয়ে একটি প্রতিষ্ঠানিকতা অর্জন করেছে। বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের মানুষের মানবাধিকারের স্বার্থে আমরা প্রার্থনা করি, আমরা আশা করি, যুগ যুগ জিও তুমি চেঞ্জ টিভি।
চেঞ্জ টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি যারা এখানে কাজ করছেন, এটার নেপথ্যে যারা আছেন, যারা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছেন, এবং আপনারা প্রথমে স্লোগান দিয়েছিলেন যে একটুও হলুদ না। আমি আশা করব নির্ভয় অবস্থান থেকে আপনারা কথা বলবেন, জনগণের কথা তুলে ধরবেন, এবং অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে অসাম্প্রদায়িকতা, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মুক্তিযুদ্ধ, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মানুষের শোষণ।